আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের আমাদের ধারাবাহিক ক্লাসে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটার নাম কি? প্রত্যাবর্তনের লজ্জা। লিখেছেন কে? আল মাহমুদ। তো শুরুতেই আমি বলে দিই যে প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটা আমাদের নতুন সিলেবাসের বা গদ্য পদ্যের মধ্যে অন্তর্ভুক্ত এবং এই কবিতাটা আমরা অনেকেই পড়ি নাই বা আজকেই প্রথম পড়ছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো শুরুতে আমরা জানবো যে প্রত্যাবর্তনের লজ্জা এটা বলতে আমরা কি বুঝি? এটা কি প্রত্যাবর্তন মানে কি? ফিরে আসা। প্রত্যাবর্তন মানে ফিরে আসা। এই ফিরে আসাটা কার? এই কবির ফিরে আসা। তো এইখানে আমরা কবিতার মূল কনটেক্সটটা তোমাদের আগে জাস্ট গল্পের সারমর্ম আকারে একটু বলে দেব। তো আমাদের এই যে কবি সে তার বন্ধুদের সাথে বাজি ধরেছে যে সে কি শহরে যাবে পড়াশোনা করার জন্য। তো কবির ওপর তার বাবার একটু কমই আস্থা। যার ফলে তার বাবা তাকে বলছিল যে, "তুমি তো শহরে পড়াশোনা করতে যাবা। তুমি যেভাবে নড়াচড়া করছো বা কাজ করছো তুমি তো ট্রেন মিস করবে।" তো তার মা তাকে বলছে যে, "তুই আজকে না হয় রাতটা বইটা পড়েই কাটিয়ে দে।" কারণ কবির একটা বদঅভ্যাস ছিল। সে কি? যে বই পড়তে, পড়তে সে রাত পার করে দিত। তার মানে ঘুম আসতো না তার। তো এইখানে আমাদের যে মূল কনটেক্সটটা, তো কবি ট্রেন মিস করে। সে কবির কোন ট্রেন মিস করে? কবি শেষ রাতের ট্রেনটা মিস করে। যেটাই তার বন্ধুদের সাথে যাওয়ার কথা ছিল। এবং কবির ভাই-বোন আছে জাহানারা, তারপরে ফরহাদ। এরা কি? কবিকে কি এদের ভাই হিসাবে কবি কি লজ্জিত। কারণ তারা একেকজন ট্রেন ধরবে বলে কি আগে থেকে চাকরকে টিকিট কিনতে পাঠায়। তার রাতে ঘুম আসে না একেকজনের। আর এদেরই ভাই-বোন বা এদের ভাই হিসাবে কবির কি ট্রেন মিস করছে। এবং ট্রেন যখন মিস করে সে যখন যে রাস্তা দিয়ে ফিরে আসে সেই ৭ মাইলের রাস্তা থেকে আসার সময় কবির কি হয়? কবির উপলব্ধি হয় যে এই রাস্তা দিয়ে যে সে গেছে বা আসছে এই চেনা পরিচিত প্রকৃতি, মাটি সবকিছু কবিকে যেন কি লজ্জা দিচ্ছে। তো এইটাই যে কবি শেষ পর্যন্ত তার মাকে ঘষে, ঘষে তার প্রত্যাবর্তনের লজ্জাটা কি তুলে ফেলতে চেয়েছেন। তো আমরা একটু কবিতার মর্ম কথাটা একটু দেখব এখানে। শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতেই ট্রেনটা কি ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে কি সান্ত্বনা জানাচ্ছে। অর্থাৎ কবির বন্ধুরা তাকে সান্ত্বনা জানাচ্ছেন। ট্রেন ধরতে না পারায় হতাশায় কবির মনে পড়ল বাবা মায়ের কথাগুলো। ওই যে তার বাবার কি তার উপর বিশ্বাস ছিল না, তার মায়ের মন খারাপ ছিল, সে কারণ সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। নিজের ভাই বোনদের সতর্ক ও সচেতন প্রস্তুতির স্মৃতি মন কবির মনে জাগ্রত হলো। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোররাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। মাঝ রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। যেটা কি কবিকে ফিরে আসতে লজ্জা দিচ্ছে। মানে তাদের কাছেও কবি লজ্জিত। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে। কবির মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনই কবির পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রার খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে। এই মা একই সঙ্গে তার মা এবং প্রকৃতির ভাবমূর্তি। এই ছিল কবিতার মর্মকথা। এবার আমরা যাব কবিতা পাঠ করতে। যে আমরা একটু দেখি যে কবিতাতে কি, কি রয়েছে এবং কবিতাটা পাঠ করে দেখি এবং কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা আমি তোমাদের করে দেব। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে, ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। নীলবর্ণ আলোর সংকেত মানে কি? ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে এই সংকেত। এবং শেষ ট্রেন মানে কি? ভোর রাতের ট্রেন মানে রাতের শেষ ট্রেন। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সঙ্গে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। কারা সান্ত্বনা দিচ্ছে? কবির বন্ধুরা, যাদের সাথে যাদের সাথে সে বাজি ধরেছিল শহরে যাওয়ার জন্য। তো এই পাশে ব্যাখ্যা দেওয়া আছে, আমি তো তোমাদের ব্যাখ্যা করেই দিলাম, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, অর্থাৎ কবির আব্বু কি তাকে তাড়া দিয়েছিলেন। গোছাতে গোছাতেই তো তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। এইটা কবিকে কিন্তু ব্যঙ্গার্থে বলেছিল যাতে সে একটু সতর্ক হয়। আম্মা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনে বসে থাকিস। আমি তোমাদের বললাম যে কবির একটা বদ অভ্যাস ছিল কি, সেটা বই পড়া। তো সেই সারা রাত যদি বই পড়তো তাহলে কিন্তু সে ট্রেনটা মিস করতো না।
আমার ঘুম পেল, অর্থাৎ কবির ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অর্থাৎ আমরা যারা সবাই ঘুমাই তখন কিন্তু আমরা মারা যাই। তো এই ঘুম কিন্তু কবি সেখানে ছাড়ে নাই, বা ট্রেন মিস করার ক্ষেত্রে কিন্তু এই ঘুমটাই দায়ী তার। ওকে, আমরা পরবর্তী স্তবকে যাব। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। জাহানারা কে? কবির বোন। ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। অর্থাৎ দেখতেই পাচ্ছ কবির ভাই বোনেরা কত সতর্ক, কিন্তু কবি নাজেহাল অবস্থা কবির। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। অর্থাৎ কবির ভাই বোনেরা সচেতন, এবং তাদেরই ভাই হয়ে কবি কি এরকম অসচেতন ব্যক্তির মতো কাজটা করেছে। 7 মাইল হেঁটে শেষ রাত্রের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছে। অর্থাৎ কবির বাড়ির থেকে স্টেশনের দূরত্ব কত ছিল? 7 মাইল, এবং এই 7 মাইল কি কবিকে হেঁটে যেতে হয়েছে। তারপরে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো, কারণ কি কবি ট্রেন মিস করেছে। শিশিরে আমার পাজামা ভিজে যাবে। আজ পর্যন্ত কবি অনেকবার এই পথ দিয়ে আসছে, কিন্তু শিশিরে যে তার পাজামা ভিজে যাচ্ছে, এইটাতে কিন্তু কবির এখন পর্যন্ত কোনোদিন উপলব্ধি হয়নি। তার মনে হচ্ছে যে মাটিতে জড়িয়ে থাকা সেই ঘাসগুলো কবিকে কি ফিরে আসার, মানে বাড়িতে ফিরে আসার জন্য কি লজ্জা দিচ্ছে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতো কবির মুখের উপর কি সূর্যের রোদ নামবে। সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম। অর্থাৎ কবির সেই পরিচিত, যেখানে কবি বেড়ে উঠেছে, সেই পরিচিত গ্রাম, নদী, এবং নদী থেকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে, সব কিছু যেন কবিকে কি লজ্জা দিচ্ছে ফিরে আসতে। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে, তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান। তো সর্বশেষ ভয়ের মধ্যে কেন? কারণ তার বাড়ির পাশেই ছিল কলার বাগানটা, যার ফলে কি কবির মনের মধ্যে একটু ভয় যে তার আব্বু কি বলবে তাকে, কারণ কবি তার আব্বুকে করে অনেক ভয় পাইত। এবার দেখি, দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে মুখ নিচু করে পড়তে থাকবেন। ফাবি আইয়া আলাই রাব্বিকা মাতু কাজ্জামা। অর্থাৎ সে কি বলতেছে, যে বৈঠকখানা থেকে যখন তার আব্বু তাকে দেখতে পাবে, তার আব্বুর এতটুকু বিশ্বাস ছিল যে তাকে আবার কি বাসায় ফিরে আসতে হবে, সে হয়তো ট্রেনটা মিস করবে। এটার জন্য কবির আব্বু তাকে কিছু বলছে না, এই জন্য সে দোয়া পড়ছে, ফাবি আইয়া আলাই রাব্বিকা মাতু কাজ্জিবান। বাসি মাজন হাতে আম্মা বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। অর্থাৎ তার মা তাকে দেখে হেসে ফেলবেন, কারণ খুশি হচ্ছে তিনি, তার ছেলে ফিরে আসছে। ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একবারে কেমন শূন্য হয়ে যায়। মুখ হাত ধুয়ে আয়, নাস্তা পাঠায়। আর আমি মাকে জড়িয়ে ধরে নিজের প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো। অর্থাৎ আমার সাথে যা ঘটছে, যে আমি আমার দেশে থেকে, আমার প্রকৃতির সান্নিধ্যে, জন্মভূমির সান্নিধ্যে থেকে আমি ভালো কিছু করতে পারবো, এইটা কি কবিতার মাকে ঘষে ঘষে, মানে কি তার নিজের মা, এবং এইখানে আরও একটা রূপক অর্থে বলা হয়েছে প্রকৃতিকে নিজের মায়ের ভাবমূর্তি আকারে ধরা হয়েছে। তো এই ছিল আমাদের কবিতার ব্যাখ্যা। আশা করি তোমরা কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদের যাদের এই কবিতার পিডিএফটা লাগবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কবিতায় আল মাহমুদের জন্মগ্রহণ থেকে শুরু করে আল মাহমুদের যত তথ্য, কবিতার জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। তো তোমাদের যারা পিডিএফ লাগবে, তোমরা আমাদের এখানে কমেন্ট করো, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। দেখো এই পাশে অনেকগুলো তথ্য দেওয়া আছে আল মাহমুদ সম্পর্কে, আল মাহমুদের জন্মস্থান, এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই পাশেও আছে, এখান থেকেও তোমরা রাখতে পারো। তো যাদের পিডিএফটা লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে।